বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ উসমান হাদি খুনের ঘটনায় এবার এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। যে খুনিদের হন্যে হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশজুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, শেষমেশ তাদের শেষ রক্ষা হলো না। তবে বাংলাদেশে নয়, এই দুর্ধর্ষ খুনি ধরা পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল টাস্ক ফোর্স STF অত্যন্ত শ্বাসরুদ্ধকর এক অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফাইসাল করিম মাসুদ এবং তার অন্যতম সহযোগী আলমগীর হোসেনকে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এবং পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এই খবরটি যখন সামনে আসে, তখন গোটা দেশেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে খুশির বন্যা। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে এই খুনিরা দেশ থেকে পালিয়েছিল, কিভাবে তারা ভারতের বিভিন্ন জায়গা আত্মগোপন করেছিল এবং ঠিক কী উদ্দেশ্যে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিল। পুরো বিষয়টি সিনেমার গল্পকেও হার মানায়। আপনারা জানেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে অত্যন্ত নির্মমভাবে খুন করা হয়, যা দেশের রাজনীতিতে গভীর শোক এবং ক্ষোভের জন্ম নিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি পটুয়াখালীর বাসিন্দা ৩৭ বছর বয়সী রাহুল ওরফে ফাইসাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ ছিল। দুজনেই ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা। তখন বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়। পশ্চিমবঙ্গ পুলিশের STF-এর দেওয়া ফেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খুনের পরে অপরাধীরা অত্যন্ত সুকৌশলে মেঘালয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় স্থির থাকেননি, এক জায়গায় থাকেন নিজেদের পরিচয় গোপন করে, আত্মগোপন করে, বারবার স্থান পরিবর্তন করে তারা ভারতের বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। STF-এর কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আছে যে বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংগঠিত করে দুই পলাতক আসামি সীমান্ত এলাকায় অবস্থান করছে। তারা খবর পায় ওই দুই খুনি পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় জড়ো হয়েছে। কিন্তু কেন তারা বনগাঁ এলো? এখানেই লুকিয়ে আছে তাদের নতুন এক ভয়ানক ষড়যন্ত্র। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর তারা মূলত সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের জন্যই এই বনগাঁও সীমান্তকে বেছে নিয়েছিলেন। হয়তো তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে ফিরে এসে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা পুরনো কোনো আক্রোশ মেটানোর। কিন্তু ৭ এবং ৮ মার্চের মধ্যবর্তী রাতে, অর্থাৎ শনিবার দিবাগত মধ্যরাতে, STF-এর চৌকস দল যখন বনগাঁও এলাকায় সাঁড়াশি অভিযান চালায়, তখন এই দুই পলাতক আসামির আর পালানোর কোনো পথ খোলা ছিল না। একেবারে হাতে নাতে গ্রেফতার হয় ফাইসাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর রবিবার তাদের যখন ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়, তখন তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থানের জন্য সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। তার মানে তারা গ্রেফতারের অনেক পরে আমরা জানতে পারলাম আদালত তাদের পুরো ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এর পরে কি হবে? যেহেতু তারা বাংলাদেশের একটি হাই প্রোফাইল হত্যা মামলার সাথে জড়িত, তাই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। BNP সরকারের এখন প্রধান দায়িত্ব এই কাজটি করা। বাংলাদেশ সরকারকে এখন দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে কূটনৈতিক এবং আইনি যোগাযোগ স্থাপন করে এই খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। শরীফ উসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন, এই গ্রেফতারির মধ্য দিয়ে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হবে বলে আশা করা যায়। এই খুনিদের দেশে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে উসমান হাদি হত্যাকাণ্ড এর পিছনে আর কারা কারা জড়িত ছিল, এর মাস্টার মাইন্ড এবং ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কারা আর্থিকভাবে, রাজনৈতিকভাবে সহযোগিতা করেছিল। রাজনীতির মাঠে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিনের পর দিন চাঁদাবাজির মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাওয়া যে সংস্কৃতি, তা এই নতুন বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের এই পরিণতি দেশের অন্যান্য অপরাধীদের জন্য
একটি কড়া সতর্কবার্তা যে সীমান্ত পার হয়ে গেলেই অপরাধের থেকে দায়মুক্তি পাওয়া যায় না। আমরা এই ঘটনার প্রতিটি আপডেটের দিকে কড়া নজর রাখছি। তবে দর্শক, একটি বিষয় মাথায় রাখতে হবে, এই গ্রেফতার নিয়ে আমরা হয়তো সাময়িক স্বস্তি পাচ্ছি, কিন্তু ঠিক এই জায়গাটিতেই আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কারণ ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই যেখানে মাঠ পর্যায়ের খুনিদের ধরে মূল হোতাদের আড়াল করার এক সুনিপুণ নাটক সাজানো হয়। আপনাদের নিশ্চয়ই 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগির সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের কথা মনে আছে। সেই নৃশংস ঘটনার পর যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠল এবং তোলপাড় শুরু হলো, তখন পরিস্থিতি সামাল দিতে সৌদি সরকার তড়িঘড়ি করে বেশ কয়েকজনকে গ্রেফতার করল, এমনকি কয়েকজনকে ফাঁসির দড়িতেও ঝুলালো। গোটা বিশ্বকে দেখানোর চেষ্টা করল যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আসল সত্য ঘটনা কী ছিল? সেই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা যিনি হুকুমের আসামি, সেই মোহাম্মদ বিন সালমান বা MBS-এর কিন্তু টিকিও ছুঁতে পারেনি। মূল হোতাকে সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে রেখে রাষ্ট্রীয় ক্ষমতার জোরে কেবল ভাড়াটে খুনিদের শাস্তি দিয়ে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছিল অত্যন্ত চতুরতার সাথে। আজ ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও ঠিক একই রকম একটি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর হোসেনের এই আকস্মিক গ্রেফতার কি কেবলই পুলিশের সাফল্য, নাকি এর পিছনে রয়েছে অন্য বড় কোনো রাজনৈতিক অঙ্ক? আমাদের গভীরভাবে ভাবতে হবে। আপাত দৃষ্টিতে এই দুজনকে আটকের মাধ্যমে ওসমান হাদি মার্ডারের পেছনে আসল হুকুমের আসামিকে খাশোগি হত্যাকাণ্ডের মতোই একইভাবে আড়াল করার কোনো সূক্ষ্ম ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে কিনা। ফয়সাল এবং আলমগীর হয়তো কেবল ঘুঁটি, তারা হয়তো নির্দেশ পালনকারী বা ভাড়াটে খুনি হিসেবে এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছে। কিন্তু কার নির্দেশে তারা এত বড় একটি কাজ করার সাহস পেল? একজন স্ত্রীকে স্বামীহারা করল, তাকে খুঁজে বের করতেই হয়। কে বা কারা নেপথ্যে থেকে তাদের অস্ত্র, অর্থ, রাজনৈতিক প্রশ্রয় এবং সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করার মতো বিশাল লজিস্টিক সাপোর্ট দিল? এই মাস্টার মাইন্ড কিন্তু এখনও পর্দার আড়ালেই বহাল তবিয়তে রয়েছে। সচেতন নাগরিক এবং বিপ্লবী জনতা হিসেবে আমাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, এই ধামাচাপা দেওয়ার ঘটনা বাংলাদেশে কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। শুধু ফয়সাল আর আলমগীরকে দেশে ফিরিয়ে এনে বিচার করলে এই ঘটনার প্রকৃত বিচার হবে না। তাদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনতে হবে সেই অদৃশ্য হাতগুলোকে যারা দূর থেকে বসে এই হত্যাকাণ্ডের নকশা তৈরি করেছে, যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে। সেই মূল হোতাদের, সেই হুকুমের আসামিদের যে কোনো মূল্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কেবল ব্যবহৃত অস্ত্রটিকে ধ্বংস করলেই হবে না, যে হাত সেই অস্ত্র চালিয়েছে সেই হাতকেও শিকল পরাতে হবে। নচেত শরীর ওসমান হাদির রক্ত বৃথা যাবে এবং দেশে গুম খুনের এই বিচারহীনতার সংস্কৃতি কখনোই বন্ধ হবে না। বিচারের নামে এই ধরনের কোনো প্রহসন যেন না হয়, সেদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে আপনারা আরেকটি ঘটনা জানেন, এই শরীর ওসমান হাদি যে ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছিলেন, সেই ঢাকা ৮ আসনের MP মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা ঠুকে দিয়েছেন। তার মানে ঘটনা কিন্তু অনেক গভীর। এখন এই ঘটনা কতটুকু উন্মোচন করতে পারবে বিএনপির সরকার সাহসিকতার সাথে, তাই দেখার বিষয়। নাকি এই আলমগীর আর ফয়সালকেও ওপারে পাঠানো হবে? তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।